নতুন প্রত্যাশায় দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ। প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, দর্শক তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ অভিজ্ঞতার মুখেই শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট, আর আপনাদের সাথে আছে আমি হিমাদ্রি আহা। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব মাগুরা জেলার যে সংসদীয় আসনগুলো আছে, অর্থাৎ 1 এবং 2 সংসদীয় আসন নিয়ে। জানবো সেই সংসদীয় আসনে তরুণ ও সাধারণ মানুষ যারা আছে তাদের ভাবনা, সেই সাথে জানবো আসনগুলোতে যারা রাজনৈতিক দলগুলো মনোনীত প্রার্থী আছে তাদের নির্বাচনী ভাবনা ও জনগণের প্রতি তাদের কি প্রতিশ্রুতি আছে। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব মাগুরা জেলার যে সংসদীয় আসন আছে 1 এবং 2 নিয়ে। আমরা মূল আলোচনায় যাব, কিন্তু তার আগে এই সংসদীয় আসনগুলোতে 4টি নির্বাচনী বছর, অর্থাৎ 1991, 96, 2001 এবং 2008, এই 4টি নির্বাচনী বছরে কি পরিসংখ্যান ছিল সেগুলো আমরা একটু দেখে আসতে চাই। দর্শক, 1991 সালে মাগুরা 1 আসনে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাজেদুল হক বিএনপির ধানের শীষ প্রতীকে তিনি 69,728 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল আলতাফ হোসেন আওয়ামী লীগের নৌকা প্রতীকে 57,795 ভোট তিনি সেখান থেকে পান। ভোটের ব্যবধান আমরা দেখতে পাচ্ছি সবকিছু মিলিয়ে প্রায় 12,000 ভোটের ব্যবধান আছে। আমরা পরবর্তী নির্বাচনী বছর 1996 দিকে যদি তাকাই, মাগুরা 1 আসন থেকে ডাক্তার সিরাজুল আকবর আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি 73,543 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল ইকবাল আক্তার খান, তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে 49,594 ভোট তিনি সেখান থেকে পান। আমরা মাগুরা 1 আসনে নির্বাচনী বছর 2001 পরিসংখ্যান যদি তাকাই, আবারও ডাক্তার সিরাজুল আকবর তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 97,542 ভোট তিনি সেখান থেকে পান, পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল নিতাই রায় চৌধুরী বিএনপির ধানের শীষ প্রতীকে, তিনি 86,468 ভোট তিনি সেখান থেকে পান। আমরা সর্বশেষ নির্বাচনী বছর 2008 মাগুরা 1 আসনে ডাক্তার সিরাজুল আকবর টানা 3বারের মতো তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,35,596 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল ইকবাল আক্তার খান বিএনপির ধানের শীষ প্রতীকে, তিনি 1,09,835 ভোট পান, প্রায় 29,000 ভোটের একটা ব্যবধান সেখানে আছে। দর্শক, আমরা মাগুরা 2 আসনের এবার নির্বাচনী পরিসংখ্যানগুলো দেখে আসবো। মাগুরা 2 আসন 1991 সালে মোহাম্মদ আসাদুজ্জামান আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি 61,067 ভোট পান, এবং তার প্রতিদ্বন্দ্বী ছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মজিদুল হক, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 32,266 ভোট পেয়ে সেখান থেকে বিজিত হন। আর তার মাগুরা 2 আসন 1996 সালে শ্রী বীরেন শিকদার তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 64,218 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আপনারা দেখছেন যে কাজী সলিমুল হক, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 55,204 ভোট সেখান থেকে পান। আমরা 2001 সালের নির্বাচনী পরিসংখ্যান যদি তাকাই, মাগুরা 2 আসনে কাজী সলিমুল হক তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 1,06,741 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের নৌকা প্রতীকে শফিকুজ্জামান বাচ্চু 96,314 ভোট। আমরা সর্বশেষ নির্বাচনী বছর 2008 সালের দিকে যদি তাকাই, মাগুরা 2 আসনে শ্রী বীরেন শিকদার তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,15,275 ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল শ্রী নিতাই রায় চৌধুরী বিএনপির ধানের শীষ প্রতীকে 1,09,808 ভোট। দর্শক, এই ছিল এখনকার মতো যে পরিসংখ্যানগুলো দেখালাম। এবার আমরা আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি 12 তারিখ অনুষ্ঠিত হবে, সেই সংসদ নির্বাচনে যারা রাজনৈতিক দলগুলো মনোনীত প্রার্থী আছে তাদের নির্বাচনী ভাবনা, জনগণের প্রতি তাদের কি প্রতিশ্রুতি, এসব একটু আমরা শুনে আসতে চাই। যে আগামীর সরকার এমন সরকার হয় যে সরকার দেশে যে কোনো ধরনের অস্থিতিশীল অবস্থায় যাতে না থাকে, দেশ যেন স্থিতিশীল হয়। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য, আমাদের দেশে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু এগুলোতে বিএনপি বিশ্বাস করে না। বিএনপি মনে করে সবাই আমরা বাংলাদেশি। সুতরাং আমি তাদেরকে ওরকমভাবেই আশ্বস্ত করেছি। আমাদের বিপুল বিজয়ের সম্ভাবনা দেখছি আমি। সর্বপেশার মানুষের কল্যাণার্থে আমরা কাজ করতে চাই। বিশেষ করে কৃষি প্রধান এলাকা, কৃষকদেরকে বিনা সুদে তাদের ঋণ বিতরণ, তাদের কৃষিকাজের সুবিধার্থে বিভিন্ন পেশার মানুষের প্রত্যেকটা পেশায় তারা যাতে যথাযথভাবে কাজ করতে পারে, এজন্য তাদেরকে সহযোগিতা করা রাষ্ট্রের পক্ষ থেকে। আশা করি আমাকে জনগণ নির্বাচিত করবে, কারণ অতীতের শাসন ব্যবস্থা সম্পর্কে জনগণ সচেতন। এই জন্য আমরা যখনই কোথাও প্রচারে যাচ্ছি সেখানে ব্যাপক সাড়া পাচ্ছি, এবং তারা নতুন একটা মুখ চাচ্ছে।
আইন শৃঙ্খলা সম্পূর্ণ সন্তোষজনক। এই জন্য আমরা আশাবাদী অত্যন্ত নিরিবিলি পরিবেশে, সুষ্ঠু পরিবেশে গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে ইনশাল্লাহ। মাগুরার যে সংকটগুলো আছে সেই সংকটগুলো সমাধানই আমাদের প্রধান লক্ষ্য হবে এবং সেক্ষেত্রে আমরা মনে করি মাগুরার প্রধান একটা বড় সংকট হচ্ছে কর্মসংস্থানের অভাব। এখানে কৃষি ভালো, কিন্তু কৃষকেরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না, সেই দিকে আমাদের দৃষ্টি থাকবে এবং কৃষিভিত্তিক কর্মসংস্থানের দিকে আমাদের কৃষিভিত্তিক কলকারখানা গড়ে তোলার দিকে আমাদের বিশেষ মনোযোগ থাকবে। প্রধানতম সংকট হচ্ছে এখানকার চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল। এখানে সরকারি হাসপাতালে গেলে দেখা যায় যে একটা সাধারণ রোগের ক্ষেত্রেও তাকে রেফার করা হয় বিভিন্ন আশেপাশের জেলাগুলোতে। এই জায়গাটাতে অবশ্যই মনোযোগ দিব যে চিকিৎসা ব্যবস্থা বিনামূল্যে যেন সবাই একটা সরকারি চিকিৎসার আওতায় আসতে পারে। প্রতিটি ইউনিয়ন, প্রতিটি গ্রামে ঘুরে ঘুরে মানুষের সমস্যা, মানুষের অসুবিধাগুলো আমি শুনেছি, তাদের বক্তব্যগুলো শুনেছি। মানুষ যেটা চাই, মানুষ শান্তি এবং নিরাপত্তা চাই। বিগত দিনে অন্যান্য জেলায় যেরকম উন্নয়ন হয়েছে, আমাদের মাগুরার এই 2 নম্বর আসনে সেরকমের উন্নয়ন হয়নি। এই বিষয়গুলোকে সামনে রেখে আমি আমার এলাকাবাসীকে বলতে চাই যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই এবং আমি যদি আগামী সংসদে নির্বাচিত হতে পারি, মানুষের এই মৌলিক যে সমস্যাগুলো আছে এগুলো আমরা সমাধান করব। দর্শক, আমরা শুনছিলাম মাগুরা 1 এবং 2 আসনে যারা রাজনৈতিক দলে মনোনীত প্রার্থী আছে তাদের নির্বাচনী ভাবনা, জনগণের প্রতি তাদের কি প্রতিশ্রুতি, আমরা সব শুনছিলাম। এই মুহূর্তে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান। মনোয়ার হোসেন খান, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক উচ্চ পার্লামেন্টে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। মনোয়ার হোসেন খান, আপনি কি শুনতে পাচ্ছেন? নিশ্চয়ই আপনার ভিডিও। আমি শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচন, তারেক রহমানও তার স্বদেশ প্রত্যাবর্তন ঘটেছে। তারেক রহমানের ফেরার পর দলের নেতাকর্মীদের মধ্যে একটা আবেগ উচ্ছ্বাস, মানে আগে যেরকম দেখেছি তার থেকেও বেশি বহুগুণে সবাই উজ্জীবিত হয়েছে বলে মনে হচ্ছে। এর প্রভাব নির্বাচনী মাঠে কতটা পড়বে, আর নির্বাচনী মাঠে কতটা চ্যালেঞ্জ আছে বলে মনে হচ্ছেন মাগুরায় আপনাদের সামনে? ধন্যবাদ আপনাকে। এটা তো অবশ্যই সত্য কথা, সুন্দর কথাই বলেছেন। সবাই বুঝতে পারছে সারা বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস এবং আবেগের জায়গা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কারণ হচ্ছে যে দীর্ঘ 17 বছর উনি দেশের বাইরে ছিলেন, কিন্তু উনি যে নির্যাতনের মুখে যেভাবে চিকিৎসার জন্য বাইরে গিয়েছিলেন, তারপরের থেকে উনি যখন রাজনীতির হাল ধরেছেন বাংলাদেশের, এই দীর্ঘ দিন উনি বাংলাদেশের সকল পর্যায়ের মানুষের সাথে যেভাবে মিশে উনি একটি মানে রাজনীতির নতুন দিগন্ত উন্মোচন করেছেন। এই জন্য এদেশের সকল মানুষ, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য তো বটেই, সাধারণ মানুষও অপেক্ষা করছিল কখন তারেক রহমান বাংলাদেশে ফিরবেন। সঙ্গত কারণেই ওনার ফেরা নিয়ে যে উচ্ছ্বাস এবং আনন্দ, সেটা মানুষ উপভোগ করেছে এবং তার একটা প্রভাব তো নির্বাচনী এলাকাতে অবশ্যই আছে। নিশ্চয়। আরেকটি প্রশ্ন আপনার কাছে যুক্ত করতে চাই, সেটি হচ্ছে দীর্ঘ সময়ের জোট সঙ্গে জামায়াত আপনাদের নির্বাচনী মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী, যদিও তারা একটা 8 দলীয় জোট তারা করেছে। সেই জোটের বিপরীতে আপনাদের মাঠে কি চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন? প্রতিদ্বন্দ্বিতা কেমন হতে পারে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে যে কোনো নির্বাচনই তো অবশ্যই সেটা একটা লড়াই, এবং তারা তাদের কথা বলবে, আমরা আমাদের কথা বলবো। কিন্তু একটা জিনিস আমরা মাঠে ময়দানে ঘুরে যেটা বুঝছি, এদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিশেষ করে বিএনপির প্রতি দারুণভাবে আস্থাশীল, এবং বিএনপি ক্ষমতায় ছিল তো, যে কারণে বিএনপির একটা এক্সপেরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, এবং সেখানে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেটা আমরা তো আর অস্বীকার করছি না। সে ব্যাপারে আমরা মনে করি সেগুলো শেষ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে কৃষকদের নিয়ে কথা বলেছেন, যুবকদের নিয়ে কথা বলেছেন, ছাত্রদের নিয়ে কথা বলেছেন, এবং যে সমস্ত প্রোগ্রামগুলো হাতে নিচ্ছেন, এটা মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, এগুলো দারুণভাবে মানুষ গ্রহণ করেছে। এবং সঙ্গত কারণে আমরা নিজেদেরকে অন্য কোনো দলের সাথে খুব বড় চ্যালেঞ্জ আছে এরকম কোনো কিছু মনে করছি না। কিন্তু আমরা কাউকেই ছোট করে দেখতে চাই না। নির্বাচন হবে, আমরা চাই সেটা প্রতিদ্বন্দ্বিতামূলকই হোক, কোনো অসুবিধা নেই। আমরা উই আর রেডি ফর
any political situation, and eventually we are ready to fight in the election front. নিশ্চয়ই গতকাল আমরা দেখেছি বেশ কয়েকটি আসনে প্রার্থিতার পরিবর্তন এসেছে। অতীতেও আমরা দেখেছি বড় দলে যখন নির্বাচন আসে তখন তাদের মনোনীত প্রার্থীদের মধ্যে আসলে বাদানুবাদ হয়, একটা মানে ক্ষোভের জায়গা তৈরি হয়। এই ধরনের কোনো ক্ষোভের জায়গা কি মাগুরায় আছে কিনা, থাকলেও সেটিকে মানে একাত্মতা করার জন্য নির্বাচনের আগে আপনাদের পরিকল্পনা কি? বেসিক্যালি আমাদের মাগুরা এক আসনে এরকম কোনো কিছু দেখি না, আমরা দেখছি না। এবং যেহেতু আমি সদস্য সচিব, আমাকে দুই নিয়েও কথা বলতে হবে। দুই আসনে আমাদের আপনারা জানেন সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, উনি মনোনয়ন পত্র নিয়েছিলেন দুই জায়গা থেকেই, কিন্তু উনি ইতিমধ্যে ঘোষণা দিয়ে রাজনীতি থেকে চিরবিদায় নিয়েছেন আর কি, ওনার ভাষ্য অনুযায়ী। সঙ্গত কারণেই মানুষ এখন আর অন্য কোনো কিছু নিয়ে ভাবছে না, মানুষ সামনের দিকে যেতে চায়। এবং আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি মাগুরা 1 এবং 2 আসনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীক উইন করবে ইনশাল্লাহ, ব্যাপক ভোটের ব্যবধানে। নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ মনোয়ার হোসেন খান। আপনার একটা কথা আসলে যেটা বলেছেন যে মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, সেই বিষয়টা যদি মাথায় রেখে আপনারা মাঠ পর্যায়ে কাজ করেন নিশ্চয়ই হয়তো জনগণও তার প্রতিদান দিবে। আপনার জন্য শুভকামনা। দর্শক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করছেন। এখন তারা ব্রিফ করছেন সম্ভবত, আমরা একটু সরাসরি সেখানে যুক্ত হতে চাই। সন্তান বলে একটা কলাম করা হয়েছে, যেটা নিয়ে সব জায়গায় একটা প্রশ্নের উদ্রেক হয়েছে যে এটা মানেটা কি। কারণ অনেকের সন্তানরা নিজেরাই উপার্জনক্ষম এবং তারা নির্ভরশীল নন, অনেকেই দেশের বাইরে থাকেন, অনেকেই আলাদা ট্যাক্স পেয়ার, নিজেরা আলাদাভাবেই ট্যাক্স পেই তারা আর কি। তো এই বিষয়টা নিয়ে একটা জটিলতা হয়ে গেছে, যার জন্য আমরা নির্বাচন কমিশনকে একটা চিঠি দিয়েছি এবং দিয়ে তাদের সঙ্গে আজকে আমরা কথা বললাম যে এই বিষয়টা যদি খুব দ্রুত স্পষ্ট করা না হয়, যদি এটা থেকে যায় এইভাবে, তাহলে খুব সঙ্গত কারণেই সমস্যার সৃষ্টি হবে। তো প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এবং তার সঙ্গে যারা ছিলেন, মানে নির্বাচন কমিশনার ছিলেন এবং সিনিয়র সচিব মহোদয় ছিলেন, তারা সবাই একমত আর কি যে আসলে তারা এটা মিন করেন না। তারা মিন করেছেন নির্ভরশীল যারা, তাদের আর কি, যারা সব সন্তানকে মিন করেন নাই। তো আমরা বললাম তাহলে এই যে সন্তান লেখা আছে এর মানেটা কি, ব্যাপারটা কনফিউজিং। সেই জন্য তারা রাজি হয়েছেন যে তারা এটা ব্যাখ্যা দেবেন এবং এটা সবাইকে জানিয়ে দেবেন যে এই সন্তান শব্দটার অর্থ হলো নির্ভরশীল সন্তান। তো সেটা হলে আমরা মনে করি যে সমস্যা দূর হয়ে যায় আর কি। তো এটা আমাদের দলের প্রার্থীদের জন্য না, যত প্রার্থী আছেন, অন্যান্য দলের প্রার্থী যারা আছেন তাদের জন্য এবং ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী যারা, তাদের জন্য এটা কার্যকর হবে। অর্থাৎ সবার জন্যই আমরা মনে করি এটা উপকার হলো আর কি। এটাই মূলত আজকে আলোচনার বিষয়বস্তু ছিল। আর এমনি কথায় কথা আমরা আলোচনা করেছিলাম সোশ্যাল মিডিয়ায় এআই এর ব্যবহারের মানে সমস্যাটা নিয়ে, যে টেকনোলজি কল্যাণকর এবং উন্নয়নের জন্য বলেন, সমৃদ্ধির জন্য বলেন, সব কিছুতেই টেকনোলজি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনও, কিন্তু এর অপব্যবহার এটা সমাজ এবং সভ্যতা বা উন্নয়ন সব কিছুর জন্যই ক্ষতির কারণ। কাজেই যদি এআই বা টেকনোলজির অন্যান্য মাধ্যম ব্যবহার করে যদি কেউ অপপ্রচার করে কিংবা যদি কেউ মানহানিকর কিছু করে, তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা নেয়, সেটার জন্য আমরা বলেছি। নির্বাচন কমিশনের একটা অফিস আছে, তারা এটা দেখাশোনা করে এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানেরও, সরকারি প্রতিষ্ঠানগুলি, তাদেরও নিজস্ব মেকানিজম আছে
তারা সবাই মিলে এ ব্যাপারটা খেয়াল রাখবেন এবং আরও সক্রিয় হবেন তারা বলেছেন। দর্শক, আপনারা শুনছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে তারা বেশ কিছু তাদের পর্যবেক্ষণ আছে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে সেই পর্যবেক্ষণগুলো তুলে ধরেছিলেন, সেগুলোই তিনি প্রেস ব্রিফিংয়ে বলছিলেন। আমরা আছি মধুমতি ব্যাংক রোড পার্লামেন্টে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মাগুরা 1 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ মাওলানা মোহাম্মদ নাজিরুল ইসলাম। মাওলানা মোহাম্মদ নাজিরুল ইসলাম, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড পার্লামেন্টে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকেও স্বাগতম। আপনাকে কাছে প্রথমে যে প্রশ্ন, আপনাদের জামায়াত ইসলামের সাথে জোটের একটা বিষয় আলোচনা চলছে বেশ কিছু আসন নিয়ে, সেক্ষেত্রে প্রথম যে প্রশ্নটি রাখতে চাই, আপনার যে আসন সেই আসন নিয়ে সমঝোতা হচ্ছে কি না, যদি হয়ে থাকে তাহলে আপনাদের পরিকল্পনা কি, না হয়ে থাকলে আপনাদের পরিকল্পনা কি? ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব হুজুর চরমোনাই নির্বাচনের ক্ষেত্রে এক বাক্স নীতি যে ঘোষণা করেছেন, আর এই এক বাক্স নীতির আওতাভুক্ত ইতিপূর্বে 8টি দল একসঙ্গে সমঝোতা হয়েছে, নতুন করে আবার 4টি দল আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, যার কারণে আমাদের সমঝোতার রেজাল্ট একটু দেরি হচ্ছে। তো আমাদের ধারণা এরকম, খেয়াল এরকম যে 300 আসনের মধ্যে যে আসনে যে দলের প্রার্থীকে দেয়া হবে আমরা সবাই মিলে সেইটাই মেনে নেব। তবে আমরা আশাবাদী যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাগুরা 1 আসনে দলীয় ভোট ব্যাংক রয়েছে, বিশাল একটা ভোট ব্যাংক রয়েছে। সেই ক্ষেত্রে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা 1 আসন পাবো বলে আমরা আশা করতেছি, আমরা জয় হবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই ভোটে একটা বড় দল আছে প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি, এছাড়া অন্যান্য বেশ কিছু দল আছে, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল আছে, সবকিছু মিলিয়ে আপনাদের তাদের বিপরীতে গিয়ে আপনাদের অবস্থান কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন, বা প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে বলে মনে করছেন আপনি? নির্বাচনের ক্ষেত্রে যদি লেভেল প্লেইং ফিল্ড বজায় থাকে তাহলে আমরা আশাবাদী যে এখানে জনগণ যেহেতু পরিবর্তন চাচ্ছে, জনগণের মধ্যে এখন পরিবর্তনের আকাঙ্ক্ষা, জনগণ সেভাবেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য। আর আমরা যেভাবে মাঠে ময়দানে তৃণমূল পর্যায় পর্যন্ত যে সাড়া আমরা লক্ষ্য করছি, তাতে এখানে আমরা শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো এবং আমরাই বিজয় হব ইনশাআল্লাহ। নিশ্চয়ই আপনি পরিবর্তনের কথা বলছেন, জনগণ আসলে কেমন পরিবর্তন চায়, কিভাবে পরিবর্তন চায়, তাদের পরিবর্তনের আকাঙ্ক্ষাগুলো কি, সেগুলো কি আপনারা জানতে পেরেছেন? আসলে দীর্ঘ 54 বছর হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে, আর এই 54 বছর যাবৎ যে সমস্ত দল এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তাদের শাসন ব্যবস্থা জনগণ ভোগ করেছে, জনগণ দেখছে। এখন জনগণ নতুন কিছু চায়, আর সেই নতুন কিছু হিসাবে জনগণ ইসলামকে বেছে এনেছে এবং জনগণ ইসলামী দলকে আগামীতে ক্ষমতায় দেখতে চায়। সেই লক্ষ্যে আমরা বলতে পারি যে আগামীতে আসনে ইসলামী দলই জয়যুক্ত হবে না। নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাওলানা মোহাম্মদ নাজিরুল ইসলাম মধুমতি ব্যাংক রোড পার্লামেন্টে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুভকামনা আপনার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী আছেন সেখান থেকে মাগুরা 1 আসন থেকে মাওলানা মোহাম্মদ নাজিরুল ইসলামের সাথে। দর্শক, লক্ষ লক্ষ তরুণ ভোটার কিন্তু এবার ভোটের মাঠে পা রাখছেন। তারা কিন্তু শুধু ভোটারই নন, তারা হতে পারেন গেম চেঞ্জার। আমাদের এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট। আমাদের পড়াশোনা শেষ করার পরে একজন পুরুষ চাইলে বাইরে যাইতে পারবে, তো সে জেলার বাইরে বা দেশের বাইরে যে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। মেয়েদের ক্ষেত্রে এই সুযোগটা খুবই কম, নাই বললেই চলে। আমরা চাচ্ছি যে আমাদের জেলাতে যে নতুন প্রতিনিধি হবে তাদের উচিত এই বিষয়গুলোতে পদক্ষেপ নেওয়া। যেই সরকারি আসুক, তো আমি একজন তরুণ হিসাবে আমার চাওয়া আছে যে আমাদের মাগুরা জেলায় একটা কর্মসংস্থানের জন্য যে কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা হোক, উপজেলায় হোক বা ইউনিয়নে হোক। আগামীতে যে এমপি হয়ে সংসদে বসবে, বিগত দিনের এমপির মতো তরুণদের যে প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে, সেই প্রতিশ্রুতি লঙ্ঘন না করে জনপ্রতিনিধি হবেন, সংসদে যাবেন। তাদের কাছে আমার একটাই প্রত্যাশা, তারা মাগুরাতে একটা সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। ভবিষ্যতে যারা সরকার গঠন করবে তাদের কাছে আমার প্রত্যাশা, আমরা একটা উন্নত বাংলাদেশ চাই, শিক্ষা ব্যবস্থা আমাদের আরও উন্নত দেখতে চাই। আমরা যে প্রার্থী জিতবে, এমপি হবে,
তার কাছে আমার প্রথম প্রত্যাশা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তারা নির্বাচনের আগেই অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছে জনগণকে এবং ছাত্রদের নিয়ে অনেক কাজ করার কথা বলেছে, কিন্তু আমরা সে প্রতিশ্রুতিগুলো পূরণ দেখতে পাইনি। 26 সালের যে নির্বাচন, এই নির্বাচনে যে নির্বাচিত হবেন সে যেন প্রতিশ্রুতিগুলো সুন্দরভাবে পালন করেন। অনেক শিক্ষিত বেকার ছেলেপেলে ঘুরে বেড়াচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আমি চাই আগামীর যে নির্বাচনে জয়লাভ করবে আমাদের 1 আসনের এমপি হবে, সে মাগুরাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে, মাগুরাকে মাদক মুক্ত করবে। এমনভাবে কিছু শিল্প ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে যে আগামীতে যাতে একজন মাস্টার বা অনার্স পাস করে বিদেশে না যেতে হয়, নিজ দেশে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মাগুরা 1 আসনের বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত প্রার্থী শম্পা বসু। শম্পা বসু, আপনাকে স্বাগত মধুমতি ব্যাঙ্গালোর উত্তর পার্লামেন্টে। আপনি কি শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে, এবার আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি থাকবে, গণতান্ত্রিক পথ পরিবর্তনের লক্ষ্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই কথা বলা হচ্ছে। সবকিছু মিলিয়ে এই যে বিষয়টি, গণতান্ত্রিকের পথ পরিবর্তনের কথা বলা হচ্ছে, রাষ্ট্র কাঠামোর সংকট ও শূন্যতা তৈরি হয়েছে বলা হচ্ছে, সেই জায়গা থেকে আপনারা কতটা বদ্ধপরিকর যে সেই শূন্যতা আপনারা পূরণ করতে পারবেন মাগুরা 1 আসনে? সবাইকে ডিবিসির রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে। আমরা যেটা মনে করছি যে এই মুহূর্তে আসলে একটা ভোটই শুধুমাত্র গণতন্ত্র কেবলমাত্র নিশ্চিত করে ফেলে তা কিন্তু না, একটা গণতান্ত্রিক পরিবেশও খুব প্রয়োজন। বিশেষ করে সুষ্ঠু ভোটের জন্য মানুষের মাঝে একটা স্বতঃস্ফূর্ত যে মানে প্রভাব থাকে যে ভোটের একটা বিষয়, সেইটার কিন্তু আমরা দেখি যে এবার একটা শঙ্কার মধ্য দিয়ে যেন আমরা কাটাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং যে ধরনের আপনারা কিছুদিন ধরে দেখছেন যে মব ভায়োলেন্স বা নানা রকম যে অবস্থা, সেগুলোর মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন আমরা দেখেছি যে প্রধান মিডিয়াগুলোতে আগুন, সব মিলায়ে কিন্তু মানুষ ভীষণ একটা ভীতি এবং শঙ্কার মধ্যে আছে যে ভোটটা আসলেও কতখানি সুষ্ঠু বা গণতান্ত্রিক পরিবেশে হবে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যেতে পারবে, সেই শঙ্কাটা কিন্তু বিরাজমান। তো সেই জায়গায় আমরা একটা আমূল পরিবর্তন আশা করছি এবং আপনি বলছিলেন যে আমরা এখন নির্বাচিত হওয়ার জন্য যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে ভোটটা অবশ্যই একটা সুষ্ঠুভাবে হওয়া দরকার এবং সকল মানুষের একটা পার্টিসিপেশন স্বতঃস্ফূর্তভাবে সেটা হওয়া দরকার। কিন্তু আমরা মনে করছি যে এখনো কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা মানুষের সেই আস্থার জায়গাটা অর্জন করতে পারেনি, বা ভোটের জন্য যে ধরনের একটা পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করা দরকার, সেইটা কিন্তু এখনো নিশ্চিত করা হয়নি। অথচ আগামীকালই মনোনয়ন দেওয়ার জমা দেওয়ার শেষ তারিখ এবং আপনি দেখেন যে এখন কিন্তু অলরেডি একজন প্রার্থী তিনি দিনে দুপুরে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ফলে মানে একটা শঙ্কা কিন্তু এখনো সেটার কিন্তু বিচার আমরা যদি বলি সেটা কিন্তু আমরা পাইনি। বা অর্থাৎ আপনারা মনে করছেন যে রাজনৈতিক মাঠে নির্বিঘ্ন নির্বাচনের কথা যেটা বলা হচ্ছে, শান্তিপূর্ণ নির্বাচনের কথা যে বলা হচ্ছে, সেটার মাঠ এখনো তৈরি হয়নি। আচ্ছা, ধরে নিলাম আমাদের যে অতীত রাজনৈতিক সংস্কৃতি, অতীত নির্বাচনের যে সংস্কৃতি, সেটার থেকে আসলে খুব একটা যে বেরিয়ে আসা সম্ভব রাতারাতি, সেই পরিবর্তন আমরা আসলে কখনো দেখিনি, দেখার সম্ভাবনাও নেই। এসব এত সত্ত্বেও আসলে আপনাদের নির্বাচনী পরিকল্পনা কি মনে হচ্ছে? আপনারা কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে মনে হচ্ছে মাগুরায়? মাগুরায় যদি বলি যে মাগুরায় কিন্তু আমরা দীর্ঘদিন ধরে মানুষের যে নাগরিক অধিকারগুলো নিয়ে সেগুলো নিয়ে আমরা কাজ করছি এবং বিশেষ করে এখানে যে সংকটগুলো আছে, মাগুরার যে প্রধান সংকটগুলো আছে সেগুলো দূর করার জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে, বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে এবং এখানে গণকমিটি মাগুরা জেলার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলন
আমরা করছি এবং সেখানে কিন্তু গণমানুষও যুক্ত হয়েছে এবং অনেকগুলো দাবিও এ পর্যন্ত আদায় হয়েছে। এবং আমরা এখানে আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে যে মাগুরার প্রধান সংকট যদি আমরা ধরি, প্রধান প্রধান সংকটগুলো রয়েছে, সেগুলোর মধ্যে একটা বড় সংকট হচ্ছে এখানে অসম্ভব রকম বেকার সমস্যা, কর্মসংস্থানের অভাব। এখানে কৃষি ভালো, কিন্তু কৃষকেরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। আমরা মনে করি যে কৃষক ফসলের ন্যায্য মূল্য পাবেন এবং কৃষি ভিত্তিক যখন শিল্প কারখানা গড়ে উঠবে তখন কর্মসংস্থানেরও কিন্তু একটা সমস্যার সমাধান হবে। এখানে চিকিৎসা ব্যবস্থাটা অত্যন্ত বেহাল। সরকারি চিকিৎসা ব্যবস্থা বলতে কিছু মানে ন্যূনতম যেটুকু সেটুকুও নাই বলতে হবে। এবং সেখানে গেলে কিন্তু সবসময় আমাদেরকে রেফার করা হয় একটা সাধারণ রোগ হলেও, তো সেই অন্য জেলায় বা ঢাকায়। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমরা হাসপাতালের উন্নয়নে অর্থাৎ আপনার মৌলিক সুবিধা যেগুলো আছে, মৌলিক চাহিদা যেগুলো আছে, সেগুলো কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা, চিকিৎসার দিকে আপনারা ওই জায়গায় আপনারা গুরুত্ব দিয়ে কাজ করে জনগণের আশা, মানে জনগণের যে প্রার্থী সেটি আদায় করার চেষ্টা করছেন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যে কথা বলছিলাম যে নির্বাচন এলেই কিন্তু যে চায়ের দোকান থেকে শুরু করে সংসদ ভবন এবং সব জায়গায় নির্বাচনী মাঠ, এই যে ভোটের আড্ডা নিয়ে নানা যুক্তিতর্ক থাকে, আর সেই আড্ডা তর্ক নিয়েই আমাদের এই এবারের সেগমেন্ট ভোটের আড্ডা। দর্শক, ভোটের আড্ডায় নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা নিয়ে মাগুরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল পারভেজ। ফয়সাল, আমরা আপনার মাধ্যমে মাগুরার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে নির্বাচনী আড্ডার মাধ্যমে তাদের ভাবনাটা একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিন্তু সারা দেশেই আপনি জানেন যে কিন্তু প্রভাব বিস্তার করছে মানুষের মাঝে নির্বাচন নিয়ে ভাবনা। তার রেশ কিন্তু মাগুরাতেও পড়েছে এবং এই নির্বাচন নিয়ে বেশি ভাবনা বা আলোচনা হয় চায়ের দোকানগুলোতে। আমরা দেখেছি তেমনই একটি চায়ের দোকানের সামনে আমি বসে আছি। আমার সাথে আছে এখানে কিছু তরুণ নেতৃত্ব এবং সংগঠক এবং সামাজিক কাজে, এবং সেই সাথে কিছু শিক্ষার্থীও রয়েছে। আমি সেরকমই একজন তরুণ নেতৃত্ব, তার কাছে জানতে চাইবো যে আসলে কেমন নির্বাচন প্রত্যাশা করছেন আপনি। ধন্যবাদ ডিবিসি নিউজকে তরুণদেরকে নিয়ে আজকের এই আয়োজন করার জন্য। আমাদের এই জুলাই অভ্যুত্থানে আমাদের এবং প্রধান আকাঙ্ক্ষাই ছিল তরুণদের ভোটাধিকার প্রয়োগ। সেই আকাঙ্ক্ষা থেকেই পরিবর্তিত একটা পরিস্থিতিতে বাংলাদেশের একটি যে নির্বাচন, আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে, আমরা সেই নির্বাচনে চাই সকল দল মত নির্বিশেষে অংশগ্রহণমূলক একটি নির্বাচন, যেখানে দীর্ঘ 17 বছর যাবৎ আমাদের তরুণরা ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে। প্রায় বাংলাদেশের 3.5 থেকে 4 কোটি তরুণ ভোটার তাদের 17 বছর যাবৎ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠন হবে এবং এই নির্বাচিত সরকার তরুণদের কর্মসংস্থান নিয়ে কাজ করবেন। কারণ আমাদের বাংলাদেশের একটি বড় সমস্যা বেকার সমস্যা, যেখানে তরুণরা শিক্ষিত হচ্ছে কিন্তু বেকার সমস্যা রয়ে গেছে, তাদের চাকরির ব্যবস্থা হয় না। তো নির্বাচিত যে সরকারই আসুক না কেন, তারা যেন সেই শিক্ষিত তরুণদেরকে চাকরির ব্যবস্থা করেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ গড়ে তোলেন এবং শিক্ষিত তরুণদেরকে প্রয়োজনে বেকার ভাতা চালু করা। এবং আমাদের একটি দেশের বড় অংশই প্রবাসে থাকে তরুণরা, এবং বৈদেশিক মুদ্রার মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। এই যারা দেশের বাইরে থাকে তারা প্রশিক্ষিত না হওয়ার কারণে আশা অনুরূপ অর্থ উপার্জন করতে পারেন না। তাদেরকে দেশে প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে প্রেরণের মাধ্যমে তাহলে আমাদের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন হবে। অর্থাৎ তরুণদের কথা যারা চিন্তা ভাবনা করবে এবং তরুণদের স্বপ্ন যারা বাস্তবায়ন করবে, তরুণদেরকে নিয়ে যারা কাজ করবে, আমরা তেমন জনপ্রতিনিধি চাই এবং তেমন সরকার প্রতিষ্ঠাক আমরা সেটাই চাই। আপনাকে ধন্যবাদ। আমার সাথে আছে নতুন ভোটার এবং শিক্ষার্থী একজন, তার কাছে আমি জানতে চাইবো কেমন জনপ্রতিনিধি আপনি চাইছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মাগুরাতে এমন প্রতিনিধি চাই যেমন মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত প্রতিনিধি চাই এবং শিক্ষার মান উন্নয়ন করবে এবং তরুণদের নিয়ে সকল কাজকর্ম করবে, সেমন প্রতিনিধি চাই আমরা মাগুরাতে। আপনাকে ধন্যবাদ। আমি আমার পাশে আরেকজন তরুণ নেতৃত্ব রয়েছে, তার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আসলে এই নির্বাচনে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে কি এই নির্বাচনে? ধন্যবাদ ডিবিসি নিউজ টিভিকে। আপনারা জানেন
দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশের সাধারণ মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমি আমার জীবনে 2টা নির্বাচন দেখছি। এটা হচ্ছে 2018 সালের জাতীয় নির্বাচন এবং 2024 সালের ডামি নির্বাচন আখ্যায়িত যে নির্বাচনটি, 2টি নির্বাচন দেখছি। 2টি নির্বাচনে আমি দেখতে পাইছি যে মানুষ তাদের ভোট অধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং আমি 2024-এ তরুণ ভোটার হলেও আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারিনি, যার কারণ হচ্ছে ডামি নির্বাচন এবং একটি বাকশাল নির্বাচন। আমি আগামীতে এরকম জনপ্রতিনিধি এবং এবার নির্বাচনী মাঠ এরকম দেখতে চাই যাতে সাধারণ মানুষ তাদের পছন্দের যে প্রতিনিধি আছে তাকে ভোট দিতে পারে এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা আছে সম্প্রীতি এবং মাদক মুক্ত বাংলাদেশ গড়ার এবং সম্ভাব্য বাংলাদেশ গড়ার। বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল মাগুরার নির্বাচন নিয়ে তরুণদের এবং বিভিন্ন সামাজিক পর্যায়ে মানুষের সাথে কথা এবং চায়ের আড্ডার এই ছিল সর্বশেষ আপডেট। ফয়সাল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাগুরা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু। অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংকের উচ্চ পার্লামেন্টে। অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই, আপনাদের দলের জোটের ক্ষেত্রে আসন বন্টনের সুরাহাটে এখনো পর্যন্ত হয়নি, সেই বিষয়টি নিয়েও একটু আমাদেরকে জানাবেন। আর আরেকটি বিষয় সেটা জানতে চাই, সেটা হচ্ছে ভোটের মাঠে আপনাদের বড় প্রতিদ্বন্দ্বী এখন বিএনপি, তাদের চ্যালেঞ্জ আপনারা কিভাবে মোকাবেলা করছেন? যে ধন্যবাদ যারা আজকের আয়োজন যারা করেছেন এবং সম্মানিত দর্শকদেরকে প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা রইল। যে আলহামদুলিল্লাহ, আমরা সবাই জানি যে দীর্ঘ 17 বছর ধরে বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচন হয়ে জনগণের নির্বাচন ছিল না, দলীয় নির্বাচন ছিল। আগস্ট বিপ্লবের পরে দেশের জনগণ অনেক আনন্দিত, বিশেষ করে যুব সমাজের যে তাদের তারুণ্যের মাধ্যমে বিপ্লব ঘটিয়েছে। বিপ্লব ঘটানোর পর যে সরকার আসছে এবং সেই সরকার আগামী সংসদ নির্বাচনের তারিখ, ডেট সবকিছু ঠিক করেছে এবং বাংলাদেশ জামায়াত ইসলামী সারা বাংলাদেশ ব্যাপী 300 আসনেই আপনারা আসনে প্রার্থী দিয়েছে। যদিও আসন বন্টনের একটি সম্ভাবনা রয়েছে, এখনো আমাদের কাছে সেই ধরনের মেসেজ আসেনি। তবে মাগুরায় 2টো আসন আসে, 2 আসনেই আমরা বিশেষ করে 2 নম্বর আসনে জামায়াত ইসলামীর যে প্রার্থী দিয়েছে জনাব এমবি বাকেরকে, সেখানে একটি রব উঠে গেছে, সেখানে বিজয়ী হবে বিপুল ভোটের। অর্থাৎ আপনারা মাঠের যে আপনাদের তৃণমূলের সাথে যে যাতায়াত আপনারা প্রত্যাশা করছেন, মাঠে আপনারা আসলে বিজয়ী হবেন। আপনার জন্য শুভকামনা। সময় সংক্ষিপ্ততে আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। সাইদ আহমেদ বাচ্চু, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মধুমতি ব্যাংক উচ্চ পার্লামেন্টে ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে অন্য কোনো সংসদীয় আসন নিয়ে। ভালো থাকবেন।